যেখানে সম্মানটা আসছে কি থেকে, এক ধরনের ভীতি, এক ধরনের শ্রদ্ধা বোধটা আসছে, এক ধরনের কি বলবো, নেগলিজেন্সি হতে পারে, বা এক ধরনের বিস্ময়, হ্যাঁ, ভয় একটা বিষয় কিন্তু থাকেই। তো সেই জায়গাটাতে আমরা কিন্তু স্ট্যান্ড ইন অফ দোজ অ্যারাউন্ড হিম, এইটা আর রেভারেন্স অ্যারাউন্ড, এইটা নিয়ে আমি আবার আলোচনা করব। রেভারেন্স অ্যারাউন্ড দিস আমরা একটা রুব্রিক্স পড়েছিলাম, তাই না? সেখানেও হাইসোমাস আছে। এই দুই রুব্রিক্সের মধ্যে বেসিক পার্থক্য কি হতে পারে আইডিয়া করেন দেখি, যারা রেফারেন্সটা আমার আগে শুনেছেন বা শিখেছেন। এই দুই রুব্রিক্সের মধ্যে কি পার্থক্য হতে পারে? এইটার সাথে রেফারেন্স অ্যারাউন্ড দিস কি পার্থক্য হতে পারে? স্যার এইখানে যে ভয়টা আছে, কিছুটা ভয় আছে, কিছুটা বিস্ময় আছে, রেফারেন্সে সাধারণত এটা নাই। ভয়ের প্রয়োজন হয় না, হ্যাঁ, ভয়ের প্রয়োজন হয় না। এখন তার স্বার্থেই হোক আর যে করেই হোক, ফসফরাস যেরকম কমিউনিকেশন ডেভেলপ করার জন্য দেখা যাচ্ছে, বা সালফার ন্যাচারালি আশেপাশে যারা থাকে, আপনার চেম্বারে গেল, আপনার চেম্বারে আপনাকেও সম্মান দিচ্ছে, আপনার পাশে বসে থাকে আপনার অ্যাটেন্ডেন্স আছে, আপনার স্টুডেন্ট হয়তো আপনার সাথে বসে আছে, বা অন্য কোনো ডাক্তার বসে আছে, তাদেরকেও কিন্তু সম্মান দিচ্ছে, ঠিক আছে? আর এই স্ট্যান্ড ইন অফ অ্যারাউন্ড দোস, এইটাতে কি হচ্ছে, এইটাতে এক ধরনের ভয় থাকে যে আমি যদি ডাক্তারকে সম্মান না দিই, ইনি তো আমাকে গুনবে না, আমাকে ওইভাবে ওই নজর দিয়ে বা ওই তার জ্ঞান দিয়ে আমাকে অ্যানালাইসিস করে ওষুধ দিবে না, আর যদি উল্টাপাল্টা ওষুধ দেয় তাহলে তো আমার গেল ক্ষতি হয়। এই কারণে যেভাবে হোক ডাক্তারকে তেলাতে হবে, সম্মান দিতে হবে। এটাতে একমাত্র মেডিসিন হায়াসোম আছে, কারণ এই কারণে এই রুব্রিক্সটা আমাদেরকে খুব ভালোভাবে শিখে মাথায় রাখতে হবে। বুঝাতে পারলাম? আর কি বলেছিলাম গত দিনের আলোচনায়, যে হায়াসোমাস কি করে, রোগের প্রথম অবস্থায় কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায় না। শুরুতে আপনার কাছে আসবে না, ডাক্তারের কাছে যাবে না, ইনডিফারেন্স থাকবে, তার কমপ্লেন থাকবে না। হায়াসোমাসের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, হায়াসোমাস কখন আসবে আর ওপিয়াম কখন আসবে বলছিলাম? হায়াসোমাসের ক্ষেত্রে কি হবে, কোন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট কার মনে আছে বলেন, তাহলে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। রিস্ক। তাহলে হায়াসোমাস যখন রিস্ক মনে হবে যে না আমার এই কন্ডিশন এখন রিস্কি দিকে চলে যাচ্ছে, তখন সে ডাক্তারের কাছে ছুটবে। আর ওপিয়ামে কি বলেছিলাম, বিগ, যখন তার কাছে মনে হবে আমার এই প্রবলেমটা বিগ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তখন সে ছুটে আসবে ডাক্তারের কাছে। ঠিক আছে? খুব মানে সুন্দর এবং মানে খুব ডিটেলিং, মানে খুব পার্থক্যগুলো কিন্তু খুব মনে রাখার মতো, এবং খুব সহজে এগুলাকে পার্থক্য করা যায়। আপনারা এটা মনে রাখবেন। আমাদের গতদিন ডক্টর শামসুজ্জোহা ভাই বলছিলেন যে একই রকম তো মনে হচ্ছে হায়াসোমাস আর ওপিয়ামের এই ইনডিফারেন্সটা, তো পার্থক্যটা হলো এরকম গেল। আর মার্সল কিন্তু এগুলোর মধ্যেই পড়ে না। মার্সলের বিষয়টা কি, আমরা মার্সলের যে বিষয়গুলো শিখেছিলাম সেগুলো কি ছিল, প্রচন্ড ডিস্ট্রাকটিভের বিষয়গুলো নিয়ে আমরা দেখেছিলাম, তাই না? রেফারেন্স দেওয়ার কোনো জিনিস কিন্তু মার্সল নাই, সম্মান দিয়ে কথা বলার বিষয়গুলো কিন্তু মার্সলের মধ্যে নাই। এটা হলো মানে পার্থক্যর জিনিসই আসে না, আপনি মার্সলের সাথে এটাকে মিলাতেই পারবেন না এই জায়গাগুলোতে, এই আচরণগুলোতে। ওই আরেক ধাঁচের, হ্যাঁ, ধরেন যে একজন ডিক্টেটর মানুষ, এই ডিক্টেটর মানুষের সাথে একজন সে এরকম সম্মান দেওয়া পার্সন, নত জানু হওয়া পার্সন, দুইজনকে কি মিলাতে পারবেন? হ্যাঁ, মিলাতে পারবেন না। সাবেক প্রধানমন্ত্রীর সাথে সে একদম খুব সহজ সরল একজন পার্সনকে কি মিলাতে পারবেন? পারবেন না। তো দুইটার মধ্যে কিন্তু ওইভাবে পার্থক্য হয় না, এটা মাথায় রাখতে হবে। আজকে আমরা একটা রুব্রিক্স নিয়ে আলোচনা করব। মূলত আমরা গতদিন শেষ করছিলাম কোন জায়গাটা দিয়ে, যে রুগীরা কেন প্রথম আমাদের কাছে আসতে চায় না, তাই না? এই আলোচনাগুলা থেকে আসছি, এরা কেন
হায়াসোমাস কেন ওষুধ খেতে চায় না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো সেই আলোচনায় থাকবো, তার আগে একটু রুব্রিক্স সম্পর্কে একটু জেনে নিই। এই রুব্রিক্সটা হচ্ছে অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন, এটা কিন্তু অ্যাফেকশন না, হ্যাঁ, অ্যাফেক্টেশন, দুই জিনিস। অ্যাফেকশন স্নেহ ভালোবাসা, ওটা আলাদা। আমরা পালসিটিলার সময় আমরা পড়েছিলাম, দেখেছিলাম, তাই না? আমরা যে রুব্রিক্সটা আজকে আলোচনা করব, আপনারা একটু উচ্চারণ করে নেন, অ্যাফেক্টেশন। ঠিক আছে, হোয়াট ইজ অ্যাফেক্টেশন? অ্যাফেক্টেশন শব্দের অর্থ হলো কৃত্রিম আচরণ, ভান, আড়ম্বরপূর্ণ ভাবভঙ্গি বা অহেতুক বাহুল্য, যা স্বাভাবিক বা আন্তরিক না। মানে এমন বাহুল্য আচরণ করছে যেটা প্রয়োজন নাই, তার থেকে বেশি আচরণ করতেছে, যেটা আপনার কাছে স্বাভাবিক মনে হবে না, এবং তার ওই আচরণটা আপনার কাছে আন্তরিক মনে হবে না। ঠিক আছে, এটা এমন একটা সচেতন অভিনয়, মানে সজ্ঞানে সে অভিনয় করছে, যা অন্যদেরকে প্রভাবিত করার জন্য করা হয়। সে অভিনয়টা করে অন্যদেরকে প্রভাবিত করার জন্য, নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে বা উচ্চ স্তরের মনে করানোর জন্য এরকমটা করে। ঠিক আছে, এটা হলো অ্যাফেকশনের ডিকশনারি মিনিং। তাহলে মূল ধারণাটা কি? অ্যাফেকশনের মূল ধারণা হচ্ছে অস্বাভাবিকতা, স্বাভাবিক আচরণ না। স্বাভাবিক আচরণের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে বিশেষ হওয়ার চেষ্টা করে। তাহলে প্রথম ধারণাটা হলো অস্বাভাবিকতা। দ্বিতীয় ধারণা হলো অনুকরণ, অন্য কারো স্টাইল অনুকরণ করছে, উচ্চারণ বা অভ্যাস অনুকরণ করছে। ঠিক আছে, খুবই খারাপ লাগবে শুনতে, আমার নিজের হোম ডিস্ট্রিক্ট, মানে আমার দাদার বাড়িও হলো চাঁপাইনবাবগঞ্জে, তারপরেও আমি একটু বলি, চাঁপাইনবাবগঞ্জের একটা নিজস্ব টোন আছে, নোয়াখালীর একটা নিজস্ব টোন আছে। এখন হয় কি, অনেক সময় দেখা যাচ্ছে ওই টোনটা, কিন্তু আমিও কথা বলতে গেলে, আমার বাড়ি যদিও চাপাই না, কিন্তু দীর্ঘদিন আমরা রাজশাহী থেকে পাশাপাশি অনেক রাজশাহীর লোকাল ল্যাঙ্গুয়েজ আমার মধ্যে চলে আসে। কিন্তু আমি অ্যাফেক্টেশন করছি কিভাবে? অন্য কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি কি হলো, সুন্দর করে বলার চেষ্টা করতেছি, কিন্তু ইমোশনাল এমন একটা পর্যায়ে চলে আসলো, তখন আমার হঠাৎ করে ওই লোকাল ল্যাঙ্গুয়েজ চলে আসলো। হ্যাঁ, এরকম একটা বিষয় হয়, যেটা আমার নিজস্ব স্বভাব সেটাই হয়ে যায়। কিন্তু অ্যাফেক্টেশনে হয় কি, আমার যেটা স্বভাব সেটাকে আমি ঢেকে রেখে, ছাপিয়ে রেখে, অন্য কারো স্টাইল, অন্য কারো উচ্চারণ বা অন্য কারো অভ্যাস আমি নকল করছি। ঠিক আছে, এরপরের ধারণাটা কি? আত্মপ্রচার। অ্যাফেক্টেশনের আরেকটা ধারণা হলো আত্মপ্রচার, অন্যের মনোযোগ আকর্ষণের জন্য অতিরঞ্জিত ভাবে ভাবভঙ্গি করা, এটা হচ্ছে অ্যাফেক্টেশনের ইয়ে। তাহলে আমি তিনটা মূল ধারণা বললাম, কি কি বললাম? একটা বললাম অস্বাভাবিকতা, 2 নাম্বার হচ্ছে অনুকরণ, 3 নাম্বার আত্মপ্রচার। তো বাংলা ডিকশনারিতে যদি আপনি দেখেন, তাহলে এর অর্থ দেওয়া আছে ভান, কৃত্রিমতা, আড়ম্বর, ছদ্মবরণ, ভণ্ডামি, অহংপ্রকাশ, এরকম অনেকগুলা অর্থ দেওয়া আছে। তো আমরা বুঝবো অ্যাফেক্টেশনের অর্থ হলো কোনো ব্যক্তির ভিতরে দুর্বলতা আছে, কিন্তু সে ওই দুর্বলতাকে বাহিরের লোককে দেখাতে চায় না। আমার মধ্যে দুর্বলতা আছে, কিন্তু আমি বাহিরের লোককে দেখাতে চাচ্ছি না, এই জন্য আমি যে স্টাইল নিচ্ছি বা যে শব্দগুলা চয়ন করছি বা যে অভ্যাস নকল করছি, হ্যাঁ, এটাকে আমরা অ্যাফেক্টেশন বলি। তো হায়াসোমাস রোগীর মধ্যে আপনারা পাবেন, তারা এরকম ভান করে যে তারা দুর্বল নয়, যদিও সে জানে যে তার ভিতর অনেক দুর্বলতা আছে, অনেক ভয় আছে, কিন্তু সে বাইরে বাইরে দেখাবে। ওই যে হাই স্পিরিট বললাম, সে নিজেকে দুর্বল হতে দেয় না, খুব কাছাকাছি জিনিসগুলা চলে আসে। তো মনে করেন, আমি একটু বুঝাই, হ্যাঁ, যারা নতুন আছেন তাদের জন্য এই রুব্রিক্সটা খুবই ইউজেবল। আমরা অনেক অনেক এটাকে ব্যবহার করতে পারি যদি আপনি এর ভাবনাটা বুঝতে পারেন। একটু গল্প বলি, গল্প শোনেন। একটা বাচ্চা মায়ের সাথে কোথাও যাচ্ছে, হ্যাঁ, তো ধরেন যে ছোট বাচ্চা মায়ের সাথে যাচ্ছে, তো তখন মা কি করে, খুব সতর্কভাবে বাচ্চার হাত ধরে রাখে, না কেয়ারফুলি হাতটা ধরে রাখে, এবং যাই হোক না কেন, ধরুন ভিড় হচ্ছে অনেক বেশি, অনেক রাশ, সেখানে কি বাচ্চারা হাত ছাড়বে? ডেফিনেটলি কখনো ছাড়বে না। মা না, আপনার সাথে, আপনি বাবা, আপনার সাথেও বাচ্চা থাকলে কিন্তু এটা করবেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো বাবা বা মা যখন তাদের বাচ্চাকে নিয়ে
রাস্তায় হাঁটতেছে বা শপিং মলে হাঁটার সময় বলে যে "এই, হাত ছাড়বা না", অথবা বলে যে আমার আশেপাশে থাকবা। মা কোনো দোকানে ঢুকলো, তখন কি বলে যে "এই, আমার আশেপাশে থাকবা, দূরে কোথাও যাবে না"। তো বাচ্চারা তো কি স্বাভাবিক ব্যাপার, তারা শুনতে চায় না। অবশ্য কিছু কিছু বাচ্চা আছে খুব সিনসিয়ার, ওরা শুনবে। হ্যাঁ, তারা দূরে কোথাও যাবে না এবং মা-বাবা যে নির্দেশ দিয়েছে, যে কমান্ড করেছে সেটাই মেনে চলবে। কিন্তু কিছু কিছু বাচ্চা আছে যারা মেনে চলতে চায় না। তারা মনে করে যে তারা এখন আমি বড় হয়ে গেছি, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, না? তো তারা তখন কি করে? ওই বাচ্চারা এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। তো হায়েস্ট সমাজ শিশু ঠিক এরকম প্রবণতায়। তাই মনে হয় না আমি তো বড় হয়ে গেছি। ছোট বাচ্চা কিন্তু আমি বড় হয়ে গেছি। আপনারা আনমিউট হয়েন না। হ্যাঁ, আনমিউট হলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। তো হাই সমাজ বাচ্চা কিরকম বললাম? ওই বাচ্চার মতো যারা নিজেকে মনে হয় আমি বড় হয়ে গেছি, আমি যথেষ্ট বড় হয়েছি। তো আপনার প্রথম দিকে এই বাচ্চারা মায়ের কথা শুনতেই চায় না। মনে করেন যে বাচ্চা মায়ের সাথে শপিং মলে গেছে। শপিং সেন্টার, শপিং মল, বড় শপিং মল। ওখানে কোনো একটা দোকানে মা ঢুকছে। তো মা বাচ্চাকে বলল যে এই আমি এখানে কেনাকাটা করছি, আমি শাড়ি দেখতেছি, তুমি এই দোকানের এই আশেপাশেই থাকবা, দূরে কোথাও যাবা না, ঠিক আছে? তো বাচ্চা বলছে হ্যাঁ মা ঠিক আছে, আমি এখানেই থাকবো। কিন্তু কিছুক্ষণের মধ্যে বাচ্চাটার মনের মধ্যে অনেক বেশি কিউরিসিটি জেগে ওঠে। আমরা পরে দেখবো, আমরা এর আগেও আলোচনা করেছি হায়াসোমাস, আমি যখন চাইল্ড কেস গুলা কিভাবে নিতে হয়, চাইল্ডের উপরে যখন ক্লাস করেছিলাম 3 মাস ধরে, তো তখন এটা বলেছিলাম যে হায়াসোমাস বাচ্চারা অনেক কিউরিয়াস থাকে, অনেক ইনকিউসিটিভ থাকে, তাই না? তো এই বাচ্চার মধ্যে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক কিউরিসিটি তৈরি হয়ে যায়। সে তখন হয়তো দোকানে দেখা যাচ্ছে পাশের দোকানে কিছু খেলনা দেখতে পেলো, বা ওই শপিং সেন্টারে আরো তো দোকান আছে, সেগুলা তো অন্য কিছু তার মনে যেটা ভালো লাগে সেটা খোঁজার জন্য কিউরিয়াস হয়ে উঠলো। তখন সে কি করে? এদিক ওদিক একটু ঘুরে দেখতে যায়। কিন্তু খুব দূরে যাবে না। বলতে পারেন যে ৩-৪ টা দোকান বা ৫ টা দোকানের মধ্যে একটা ওর বাউন্ডারি থাকে। আমি এর আগে বলেছিলাম। ওই বাউন্ডারির মধ্যে ২-৩ মিটারের মধ্যে সে ঘোরাঘুরি করবে। এবার মনে করেন যে মা খেয়াল করেনি যে বাচ্চাটা তার সাথে নাই বা তার আশেপাশে নাই। হয়তো আম মা ওই দোকানে কেনাকাটা হয়ে গেছে, এবার কাউন্টারে চলে গেছে বিল পরিশোধ করতে। অথবা দেখা যাচ্ছে পাশের এই দোকানের শাড়ি পছন্দ হয়নি, পাশের দোকানে গেছে। এবার হঠাৎ করে মা যখন খেয়াল করে যে বাচ্চাটা তার সাথে নাই বা আশেপাশে নাই, তো সে তো বুঝতে পারে যে বাচ্চা তো একটু চঞ্চল আছেই, বাচ্চাকে সে হারায় ফেলছে। আর বাচ্চাটা সে এখানে সেখানে দেখা যাচ্ছে যে কয়েক ধাপ যাওয়ার পরে, মানে সে তো দোকানে রাখছিল, মানে সিচুয়েশনটা কল্পনা করেন। মা দোকানে বসে থেকে শাড়ি দেখছে, বাচ্চা ১-২ টা দোকান দূরে গেল। এদিকে এই মিন দ্যা টাইম মা দেখা যাচ্ছে কাউন্টারে চলে গেছে অথবা আরেকটা দোকানে গেছে। বাচ্চা আবার ফি ফিরে এসে দেখে মা তো এখানে নাই। মা তো আশেপাশে নাই। কই গেল, কই গেল? তখন বাচ্চাটা কি করবে? আতঙ্কিত হয়ে পড়বে। হ্যাঁ, কই গেল, কই গেল? কিন্তু একটু আগে কিন্তু তার আতঙ্ক ছিল না। সে সাহস নিয়ে মনে করেন যে ২-৪ মিটারের মধ্যে যে দোকানগুলো আছে, আশেপাশে ৪-৫ টা দোকান সে খেলনা দেখতেছে, এটা দেখতেছে, ওটা দেখতেছে। দেখতে, দেখতে যখন ফিরে আসছে, এসে দেখে মা তো চেয়ারে নাই। এবার সে আতঙ্কিত হয়ে গেল। মা গেল কোথায়? মা গেল কোথায়? তো এরকম ক্ষেত্রে যে বিষয়টা ঘটবে তা হলো বাচ্চাটি যখন মাকে দেখতে পাবে না, তখন সে আতঙ্কিত হয়ে পড়বে। কিন্তু মা তো বলছিল, "দূরে যাবা না। তুমি এখনো ছোট আছো। তুমি হারায় যেতে পারবা। তুমি পথ হারায় ফেলবা।" তো মা এত কিছু সতর্কবাণী শুনিয়েছে, তারপরেও সে শুনবে না। কিন্তু যখনই সে মাকে হারায়, তখনই সে আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক আছে? আরেকটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে আ অনেক হায়স মাস বাচ্চাদের মধ্যে আপনি পাবেন। তো সেটা কি? একটা হায়স সমাজ বাচ্চা মনে করেন যে দাঁড়ায় আছে এই দূরে, ধরেন কত দূর বলবো? ২০০ মিটার দূরে বা ১০০ মিটার দূরে।
হ্যাঁ, একটু দূরেই একটা কুকুর, ঠিক আছে? মনে করেন যে সে তার মেন বাউন্ডারি আছে, বাউন্ডারির যে গেট, এই গেটের এইখানে দাঁড়ায় আছে। সে খেয়াল করছে যে রাস্তার ওই পাশে একটু দূরে কুকুর আছে। তখন সে কি করবে, ওই কুকুর দূরে আছে, দূরে থাকা কুকুরকে সে বলে এই চেই 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 করতে থাকবে, মানে তাকে ভাগানোর চেষ্টা করবে। বা কুকুরের সামনে এমন ভাব নিবে যে সে খুব সাহসী বাচ্চা, কুকুরকে সে মোটেই কেয়ার করে না। হয়তো কুকুর তার দিকে তাকায়ও নি, কুকুর হয়তো অন্যদিকে ঘুরে আছে বা শুয়ে আছে বা কিছু একটা করছে, কুকুর তাকে খেয়ালও করছে না। তারপরে সে কুকুর দেখছে, দেখে সে কিন্তু ওরকম করছে। হ্যাঁ, ছেই 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 ছেই। এবার মনে করেন যে কুকুরটা ধীরে ধীরে তার কাছে আসা শুরু করলো। এবার যখন বাচ্চাটা বুঝতে পারবে যে কুকুর আর তার মধ্যেকার দূরত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে, যেই দেখছে যে কুকুর চলে আসছে, অমনি সে একদম পিছন ফিরে একদম ছিটছিড়ে মারবে দৌড়, এক দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে যাবে বা দরজাটা লাগাই দিবে। এটাই হলো অ্যাফেক্টেশন, এটাই হলো হাইসোমাসের অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশনে রোগীর প্রথম প্রতিক্রিয়া হলো সে যথেষ্ট সাহসী। হ্যাঁ, মায়ের কি দরকার, আমি বড় হয়ে গেছি, আমি এই দোকান দেখবো ওই দোকান দেখবো, ঠিক আছে? সে তার সমস্যা নিয়ে কোনো চিন্তিত না। রোগ হয়েছে, আমি কি হয়েছে আমি দেখে নিব, বুঝে নিব, এইগুলা কোনো ব্যাপার হলো? কোনো সমস্যা মানে সে কোনো চিন্তায় তার মাথায় আসে না। কিন্তু যখনই সমস্যা বাড়তে শুরু করবে, তখনই তার এই অ্যাফেক্টেশনটা, এই যে চিন্তা ছিল না, ওই অ্যাফেক্টেশনটা তার মধ্যে থেকে চলে যাবে। তারপরে তার চিন্তা শুরু হয়ে যাবে এবং চিকিৎসা, ওই কই যাব কই যাব, ঠিক আছে? চিকিৎসার সন্ধান করবে, কিভাবে ভালো হওয়া যায়, ঠিক আছে? এটাই হলো অ্যাফেক্টেশন আপনার হায়াসোমাসের। আমাদের, আপনি রেপার্টরিতে যদি যান, অ্যাফেক্টেশনের মধ্যে আরেকটা সাব রুব্রিক্স আছে। অ্যাফেক্টেশন তো নিজে একটা রুব্রিক্স, তাই না? তার সাব রুব্রিক্স আছে, সেই রুব্রিক্সটা হচ্ছে, আমি রুব্রিক্সটা একটু দিয়ে দিচ্ছি, অ্যাফেক্টেশন ইন জেস্টার অ্যান্ড অ্যাক্টস। এটা কি? অ্যাফেক্টেশন ইন জেস্টার অ্যান্ড অ্যাক্ট, এটাও আমি একটু বুঝাইয়া দিই, তাহলে আপনারা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। অনেক সময় আপনারা অনেক বাচ্চা দেখতে পাবেন, ওই কুকুরের উদাহরণে দিই। মনে করেন যে কুকুর আসতে দেখলো, সামনের দিকে আগাচ্ছে, সে করবে কি, আসলে কই আছে, এমন ভাবে ভাব নিয়ে মনে করেন যে ইট খুঁজবে, নাহলে পাথরের টুকরা খুঁজবে বা লাঠি নিবে, নিয়ে ইটটা ছুঁড়ে ছুঁড়ে মারার চেষ্টা করবে। অথবা দেখা যাচ্ছে হাতে কিছুই নাই, ভানটা করবে যে হাতের মধ্যে একটা ইট আছে, নিয়ে এরকম করে মারার চেষ্টা করবে। হ্যাঁ, তো এই ধরনের বাচ্চার মায়ের কাছ থেকে, বিশেষ করে হায়াসোমাসের বাচ্চা যদি এরকম করে থাকে, মায়ের কাছ থেকে শুনলে আপনি জানতে পারবেন, বলবে যে ডাক্তার সাহেব, কুকুর অনেক দূরে আছে, তারপরেও সে ওই তার জেস্চার, এটা হলো জেস্চার দেখানো, তাই না, অঙ্গভঙ্গি করা, সে জেস্চার বা কাজ করা শুরু করবে, বা দেখা যাচ্ছে একটা লাঠি নিল, লাঠি নিয়ে দেখা যাচ্ছে দূর থেকে বাড়ি দিবে, মাটিতে বাড়ি দিচ্ছে বা দেওয়ালে বাড়ি দিচ্ছে, শব্দ করে তাকে ভাগানোর চেষ্টা করছে, কুকুরকে ভয় দেখানোর চেষ্টা করছে, এই মা বলবে। কিন্তু মা আরো বলবে যে কিন্তু যখনই সে দেখে যে কুকুর ওই শব্দে ভয় না পেয়ে তার দিকে আসছে বা তার কাছে আসছে, তখনই সে একবারে ছিটছিড়ে মারবে, দৌড়ে যায় একদম আমার কোলের মধ্যে উঠে পড়বে বা আমাকে এসে চেপে ধরবে। এই সময় সে খুব ভয় পেয়ে যায় ডাক্তার সাহেব। এটাই হলো অ্যাফেক্টেশন ইন জেস্টার এন্ড অ্যাক্ট। বুঝাতে পারলাম? আমরা প্র্যাকটিক্যালি এগুলা কি করে ইউজ করে শিখবো, ধীরে 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 মাথার মধ্যে এগুলাকে ঢোকান। এরপরে আমরা একটা রুব্রিক্স দেখব। এই রুব্রিক্সটা আপনারা পারফেক্ট ম্যাথমেটিক্স অফ মাইন্ডেও পাবেন, আরো অ্যাডোনিসেও মনে হয় আছে। হ্যাঁ, আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি আগে, তারপরে আলোচনা করছি। রুব্রিক্সটা হচ্ছে ডেলুশন ওয়েল ফ্রান্সিস হিমসেলফ টু বি, ঠিক আছে? এই ওয়েল ফ্রান্সিস টু বি, এখানে দেখেন এপিস পাশে কে লেখা আছে, মানে এটা কেন্টের তৈরি, মানে কেন্ট এপিসে দিয়েছে। আর্নিকা কে দেওয়া আছে, মানে এটাও কেন্ট। হ্যাঁ, তারপরে এই এপিস আছে কিন্তু সেকেন্ড গ্রেডে, আর্নিকা সব বড় হাতের মানে ফার্স্ট গ্রেডে।
ঠিক আছে, এরকম হায়োসোমাস আছে 3rd গ্রেডে, এটাও কেন্টের দেওয়া। হ্যাঁ, তো এখানে 11টা মেডিসিন দেওয়া আছে। তো এই রুব্রিক্স অনুযায়ী বলা হচ্ছে যে রোগী সর্বদা ফেন্সিস বা কল্পনা, এই কল্পনার মধ্যে থাকে যে তার সাথে কিছু রং নাই, ওয়েল, সবকিছু ওয়েল আছে। হ্যাঁ, এই রুব্রিক্স এর মধ্যে দেখেন হায়োসোমাসও আছে, আবার ওই যে আমরা আলোচনা করছিলাম ওপিয়ামও আছে। এই 11টা মেডিসিনের মধ্যে হায়োসোমাসকেও আমরা দেখতে পাচ্ছি, ওপিয়ামকেও দেখতে পাচ্ছি। তো এইখানে যে মেডিসিন গুলো আছে সবারই এই ফেন্সিস থাকবে, মানে এই কল্পনা থাকবে, এবং তাদের একটা, এগুলো হলো তাদের কি ডেলুশন, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ফেন্সিস এবং ডেলুশন। সুতরাং এটা শুধুমাত্র এক ধরনের ফিলিংস থাকে যে তারা ওয়েল। ডেলুশন মানে কি? ডেলুশন আমি কি বলেছিলাম বলেন তো, হোয়াট ইজ ডেলুশন? কার মনে আছে ডেলুশন? ডেলেশন মানে হলো রোগী যেটা মনে করে। থ্যাংক ইউ। রুগী যেটা ভাবে, রুগী যেটা মনে করে, রুগী যেটা ফিল করে, সেটা হচ্ছে ডেলুশন। তাহলে এই ওয়েল, এখানে ডেলুশনের মধ্যে ওয়েল আছে, তার মানে ওয়েলটা হলো শুধুমাত্র রুগীর ভাবনা, প্রকৃতপক্ষে সে ওয়েল না, তাই তো? ডেলুশন মানে তো তাই। তো আর ডেলুশন হচ্ছে ভ্রান্ত বিশ্বাস। এই তো আপনি ইয়েতে চলে গেলেন, আমাদের ডক্টর শামসুজ্জোহা ভাই বলে ফেলেছেন যে ডেলুশন মানে হচ্ছে রুগী যেটা মনে করে সেটাই হলো ডেলুশন। আপনি যখন ভ্রান্ত বিশ্বাস দিয়ে বুঝতে যাবেন তখন অনেক জটিল হয়ে যাবে। আমি খুব সোজাভাবে বুঝাই, রুগী যেটা ভাবে সেটাই হলো, যেটা ফিল করে সেটাই হলো ডেলুশন। এবার থেকে এটাই মনে রাখবেন, ঠিক আছে? ডিকশনারি ওয়ার্ডের অর্থে যাবেন না, তাহলে রুব্রিক্স ব্যবহার করতে পারবেন না। তো রুগী ফিল করছে যে সে ওয়েল, কিন্তু প্রকৃতপক্ষে সে তা না। হ্যাঁ, যদিও সে জানে যে ভিতরে তার কিছু একটা রং কিছু একটা আছে, খারাপ কিছু একটা আছে, ভুল কিছু একটা আছে। যেমন ওপিয়াম এবং হায়োসোমাসের ক্ষেত্রে তারা ইতিমধ্যে জেনেছে যে তাদের বডিতে রং কিছু একটা ঘটেছে, আমরা আগের রুব্রিক্স গুলাতে দেখেছিলাম, কিন্তু তবুও তারা অপেক্ষা করতে পছন্দ করে। তারা সাথে সাথে ট্রিটমেন্ট নিতে ঝাঁপিয়ে পড়তে পছন্দ করে না, তারা ডাক্তারের কাছে তড়িঘড়ি করে আসতে পছন্দ করে না। অনেক সময় হায়োসোমাস পেশেন্ট এসে বলবে, ডাক্তার সাহেব আপনি জানেন যে কোনো কষ্ট বা অসুস্থতার শুরুতে আমি সব সময় ভাবি যে এই সমস্যাটা এটা এখন এত রিস্কি হয়নি, হ্যাঁ, তাই আমি সহজেই অপেক্ষা করতে পারি, আমি কিছুদিন ওয়েট করতে পারি। তো রুগীর মধ্যে যখন আপনি এই রকম ভাবনা পাবেন, রুগী এসে যখন আপনাকে এই বক্তব্যগুলা দেবে, তখন খুব সহজেই আপনারা এই ডেলুশন ফ্যান্সিস এই রুব্রিক্সটা নিয়ে নিতে পারবেন। আমি কি বুঝাতে পারলাম? রুগী এসে যদি কখনো বলে যে ডাক্তার সাহেব আমার এই জ্বরটা না, বা আমার এই অসুখটা না, আমার কাছে অত রিস্কি মনে হয়নি, হ্যাঁ, তাই আমি আসলে ওয়েট করেছি। আমরা বলি না যে আমরা কি করি, আমরা রুগী আসলে আমরা প্রথম কি প্রশ্ন করি যে আপনার এটা কেস টেকিং এর প্রথম প্রশ্ন কি, যে আজকে কেন আমার কাছে আসলেন, আপনার কি কি কষ্ট হচ্ছে, তাই না? এই টাইপের কোশ্চেন করি। তখন রুগী হয়তো বললো যে আমার কাশি হচ্ছে, তখন আমরা কি প্রশ্ন করি যে কাশিটা কতদিন ধরে? কাশি ডাক্তার সাহেব প্রায় 15-20 দিন হলো কাশি হচ্ছে। তো এর এর জন্য কোনো ওষুধ খেয়েছেন? তখন রুগী বলে যে না ডাক্তার সাহেব ওষুধ খাননি। কেন ওষুধ খাননি? তখন দেখবেন যে রুগী এই কথা বলবে যে ডাক্তার সাহেব এই জিনিসটাকে আমি আসলে অত বেশি রিস্কি মনে করিনি, হ্যাঁ, অত বেশি ক্ষতিকারক কিছু হবে, বড় কিছু হবে এরকম মনে করিনি। হ্যাঁ, এই টাইপের কথা বলে। তো হায়োসোমাসের পেশেন্ট এসে কথা বলবে যে ডাক্তার সাহেব এই সমস্যাটাকে আমি এত রিস্কি মনে করিনি, এই জন্য আমি সহজে মানে আমি ওয়েট করেছি। তো এই রকম ভাবনা যদি আপনি কখনো রোগীর মধ্যে থেকে পান, তখন আপনি এই ডেলুশন ফ্রান্সিস এই রুব্রিক্সটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? তো দ্বিতীয় কারণ হলো হায়োসোমাস পেশেন্ট ওষুধ খেতে কেন ভয় পায়। আমরা বেসিক্যালি আলোচনা করছি যে হায়োসোমাস পেশেন্ট কেন ওষুধ খেতে ভয় পায়। প্রথম কারণটা কি ছিল? প্রথম কারণ গতদিন কি বলেছিলাম? প্রথম কারণ ছিল, কার মনে আছে? প্রথম কারণ ছিল কেন? সে মনে করে তাকে কেউ ভুল ওষুধ দিয়ে। রুব্রিক্স বলেন প্রথম কারণ কি ছিল? হচ্ছে কার মনে আছে? কেন হায়োসোমাস অসুস্থতার শুরুতে ডাক্তারের কাছে যে ওষুধ খেতে চায় না? প্রথম কারণ
কি ছিল? কার মনে আছে? রিস্কি হয়নি, জিনিসটা রিস্কি হয়নি। হ্যাঁ, কিন্তু রিস্কি তো আমার রুব্রিক্স না। রুব্রিক্সটা কি ছিল? ইনডিফারেন্স, না কমপ্লেন, ডোজ, না না, প্রথম কারণটা ছিল হাই স্পিরিটেড। হাই আমি স্পিড। হ্যাঁ, প্রথম কারণটা ছিল হাই স্পিরিটেড। তার হাই স্পিরিটেড নেচারের কারণে সে কিন্তু ওষুধ খেতে চায়নি, ঠিক আছে, ডাক্তারের কাছে যায়নি। দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা, হ্যাঁ, দ্বিতীয় কারণটা আমি আগেই বলেছিলাম যে এরকম অনেক পেশেন্ট আছে যারা জীবনে কখনো কোনো সমস্যায় ভোগেনি, হঠাৎ তাদের একটা সমস্যা শুরু হয়ে গেল, একটা সমস্যায় ভুগলো, তারা তখন ভয় পেতে পারে কিন্তু প্রতিক্রিয়া দেখায় না, বা তারা এমন ভাব করে যে এটা কোনো বিগ ইস্যু না। হ্যাঁ, এরকম একটা কারণ বলতেছিলাম, ওই যে হাই স্পিরিটের ইয়ে করার সময় এটা একটা ছিল। এবার বলি সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ, আপনি হয়তো ফার্স্ট পয়েন্টটা মনে করেন কোনো রোগীর মধ্যে খুঁজে পেলেন না, হাই স্পিরিটেড খুঁজে পেলেন না, তার কোনো বিগ ইস্যু মনে হচ্ছে না, এটা খুঁজে পেলেন না। তখন আপনি রোগীকে জিজ্ঞাসা করবেন যে যখন আপনার কষ্ট বা সাফারিং সম্পর্কে বুঝতে পারলেন, যখন আপনার পেন শুরু হলো, যখন আপনার ব্যথা শুরু হলো, যখন আপনার এই রোগটা শুরু হলো, তখন কেন আপনি সাথে সাথে আমার কাছে আসলেন না? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা লিখে নেবেন। এই প্রশ্ন আমরা রোগীকে করি। আপনি যখন ফার্স্ট পয়েন্ট পাবেন না, তখন সেকেন্ড পয়েন্ট আপনাকে জিজ্ঞাসা করে রোগীর কাছ থেকে নিতে হবে। আপনি রোগীকে জিজ্ঞাসা করবেন যে এতদিন ধরে সাফারিং এর মধ্যে থাকলেন, আপনি শুরুতে কেন আসলেন না? এবার পেশেন্টের কাছে সেকেন্ড অপশন হলো, এরা বলবে যে ডাক্তার সাহেব আমি ওষুধ খেতে পছন্দ করি না, আমি ওষুধ খেতে পছন্দ করি না, আমি পারতপক্ষে মেডিসিন অ্যাভয়েড করি, আমি জানি মেডিসিন শরীরের জন্য ভালো না। বুঝতে পারছেন? এই হাইসোমাস পেশেন্ট সেকেন্ড অপশনে যদি হাই স্পিরিটেড ধরতে না পারেন, সেকেন্ড অপশনে সে এই উত্তরটাই দিবে। কি উত্তর দিবে? আমি ওষুধ খেতে পছন্দ করি না, আমি পারতপক্ষে মেডিসিন অ্যাভয়েড করি, আর আমি জানি মেডিসিন শরীরের জন্য ভালো না। তো কেন একজন রোগীকে এরকম ভাবতে হবে? কেন রোগীর মাথার মধ্যে, তার থট প্রসেসের মধ্যে এই জিনিসগুলো চলবে? এখানে তিনটা জিনিস ঘটে। কয়টা জিনিস? তিনটা। কি কি? আমি ওষুধ এড়িয়ে চলি, স্কেপ এড়িয়ে চলি। দ্বিতীয়ত আমি ওষুধ পছন্দ করি না। তৃতীয়ত হচ্ছে ওষুধ ক্ষতিকারক। বুঝতে পারছেন? এই তিনটা জিনিস কিন্তু চলে। তো সে কিভাবে জানে যে ওষুধ খারাপ, ক্ষতিকর? সে তো পূর্বে কখনোই ভোগেনি, কারণ এর আগে রোগী তো তাই বলছে যে না আমার এরকম কোনো অভিজ্ঞতা নাই। তো সে পূর্বে কখনো ভোগেনি, সে তো এর আগে কখনো ওষুধও খায়নি, তাহলে কোথা থেকে সে এরকম সিদ্ধান্তে উপনীত হলো যে ওষুধ মানেই খারাপ, ওষুধ মানেই ক্ষতিকর? তাহলে নিশ্চয়ই সে কারো কাছ থেকে শুনেছে, বা তার পরিবারের এমন কিছু কেস দেখেছে, বা তার নিজস্ব কোনো অভিজ্ঞতা হয়েছে, বা মানে কোনো লিটারেচারে পড়েছে। এটা তার জন্মগত তো ধারণা না, কোথাও না কোথাও থেকে তো সে এই ধারণাটা পড়েছে। এখন বই পড়েই হোক, বা পরিবারের সদস্য বা বন্ধু বান্ধব কারো কাছে শুনেই হোক, অথবা সে হয়তো কোনো মেডিসিনের প্রভাবে কোনো কেস দেখা যাচ্ছে খারাপ হয়ে গেছে, দিন দিন বিগড়ে গেছে, এরকম হয়তো দেখেছে। সুতরাং ওষুধ খাওয়া ছাড়া এভাবে কখনো কখনো একজন পেশেন্ট ওষুধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে পারে। তাই ওষুধ না খেয়ে কখনো কখনো রোগীরা ওষুধ সম্পর্কে মনে করে, তার মনের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি করে নেয় যে ওষুধ খাওয়া কি ব্যাড থিং, খারাপ জিনিস, বা ওষুধ রং কিছু করে, খারাপ কিছু করে, বা অসুস্থ হওয়ার সাথে সাথে যতক্ষণ না মেডিসিন, যতক্ষণ না খেলেই নয়, ততক্ষণ মেডিসিন সেবন করা উচিত না। বুঝতে পারছেন? সুতরাং হায়োসিমাসের মধ্যে এই আইডিয়াটা তৈরি হয়ে থাকে। সে জানে না, হয়তো সে বলবে আমি শুনেছি, বা আমি আমার পরিবারের সদস্যর মধ্যে দেখেছি। রুগী এসে বলে যে ডাক্তার সাহেব জানেন আমার মা অসুস্থ ছিলেন, আমি দেখেছি যে তিনি জীবনে কত ওষুধ খেয়েছেন, একদম খাওয়ার সময় এক মোটা ওষুধ খাচ্ছেন, কিন্তু তারপরে কি হলো, এখন সে একদম পুরা বেড রিটেন, বিছানায় শুয়ে থাকে, শয্যাশয়ী, উঠতেই পারে না। বুঝতে পারছেন? তাহলে হায়োসমাসের মধ্যে তৈরি হওয়া ব্যাড আইডিয়ার জন্য
ওষুধ খায় না। এই আইডিয়াগুলো সে কালেক্ট করে তার লাইফে ঘটে যাওয়া কিছু প্র্যাকটিক্যাল বিষয় থেকে। হয়তোবা সে তার পরিবারের কোনো কেস দেখেছে বা তার বন্ধু বা প্রতিবেশীর কাছ থেকে বা অন্য কোথাও থেকে সে জানতে পেরেছে, বা হয়তো তার মধ্যে তার কোনো সমস্যার জন্য অতীতে আগে কিছু মেডিসিন খেয়েছিল এবং মেডিসিন খাওয়ার পরে সে খুব খারাপ ভাবে সাফার করেছে। এখান থেকে তার মনের মধ্যে ইমপ্রেশন তৈরি হয় যে ওষুধ খাওয়া খারাপ জিনিস, এবং একান্ত বিপদে না পড়লে মেডিসিন খাওয়া উচিত না। বুঝতে পারছেন? তাহলে এটা হলো দ্বিতীয় কারণ যার জন্য একজন রোগী ডাক্তারের কাছে যেতে চায় না। আর আপনি যে কারণেই ডাক্তারের কাছে যান না কেন, ডাক্তার আপনাকে ওষুধ দিবেই, এটা তার আইডিয়া। আমি ডাক্তারের সাথে পরামর্শ করতে যাব না, আমাকে কোনো সাজেশন দেবে না, ওষুধ দিবেই। সুতরাং ডাক্তারের কাছে যাওয়া মানেই সে আপনাকে মেডিসিন দিবে, আর যা আপনি পছন্দ করেন না, হায়সোমাস পছন্দ করে না। সে মনে করে যে মেডিসিন তার ক্ষতি করবে এবং এগুলো খেলে তার বর্তমানে যে সমস্যা আছে তার চেয়েও বেশি ভুগতে হবে। বুঝতে পারছেন? তাহলে হায়সোমাস কি করে? সে যদি মেডিসিন খায়, প্রথমত মেডিসিন খাওয়া একটা ইস্যু। কেন এটা একটা ইস্যু? কারণ সে মনে করে মেডিসিন খেলে তার বর্তমান সমস্যার চেয়ে তাকে বেশি সাফার করতে হবে। তাই পেশেন্ট বলে, ডাক্তার সাহেব আমি বর্তমানে যে সমস্যা নিয়ে আছি এটা নিয়ে বেঁচে আছি, এটাই এইভাবে চলছে, এখানে তো অতটা ডেঞ্জার হয়ে নাই, আমি ডেঞ্জার কন্ডিশনে নাই, কিন্তু আমার ভীতিটা হলো আমি অরিড যে আমি যদি মেডিসিন শুরু করি, বিশেষ করে অ্যালোপ্যাথি মেডিসিন, নট হোমিওপ্যাথি, বিশেষ করে অ্যালোপ্যাথি মেডিসিন, তাহলে তো সম্ভাবনা যে একটা আছে যে মেডিসিন খাওয়ার পরে ওটা ইফেক্ট করবে, বা আমি বর্তমানের থেকে আরো বেশি সাফার করব। তাই এটা একটা স্পষ্ট কারণ যে কেন সে মেডিসিন খেতে চায় না। মানে হায়োসোমাস চায় না যে তার বিদ্যমান অসুস্থতার মধ্যে অন্য আরেকটা সমস্যাকে আমন্ত্রণ জানাতে। হায়োসোমাস চিন্তা করে বর্তমানে যে সমস্যাটা তার জন্য সমস্যা আছে, কষ্ট আছে, কিন্তু এটা তো অত বেশি ট্রাবল সৃষ্টি করছে না, এটা এমনই থাক। তাহলে হায়োসোমাস কি করে? হায়োসোমাস সমস্যাটা এরকমই থাকুক, লেট ইট বি লাইক দিস, এরকমই থাক। এটা হতে পারে যে এর জন্য মেডিসিন খাওয়ার পরে অবস্থা আরো খারাপ হয়ে গেল, তারপরে তার জন্য আবার একটা মেডিসিন নিতে হবে, আবার সেই মেডিসিনের জন্য আবার নতুন একটা সমস্যা হলো, আর শেষ পর্যন্ত সে একদম অসুস্থতা মনে হচ্ছে তাকে একদম ঘিরে ধরছে, এত এত ওষুধ খেতে হবে, মাকে দেখেছে এতগুলো ওষুধ খাইতে হয়, খাইয়ে দেয়, মা আজ বিছানায় পড়ে আছে। তো এই জিনিসগুলো খুবই কমন সিমটম হায়োসোমাসের ক্ষেত্রে আপনার চেম্বারে আপনি পাবেন। আপনি দেখেন না তাই আপনি পান না, এবার থেকে দেখবেন এবং পাবেন। রোগী মেডিসিন খাওয়া নিয়ে অরিড, কারণ তারা বর্তমান পরিস্থিতিতে আর যেরকম আছে এর সাথে আরো প্রবলেম আমি যোগ করতে চাই না। মানে প্রবলেম যোগ করা মানে কি? কমপ্লিকেশন বাড়ানো। আমি আর কমপ্লিকেশন বাড়ুক এটা আমি চাই না। তাহলে হায়োসোমাসের জন্য আরেকটা ইম্পর্টেন্ট শব্দ, এটা লিখে নেন, কমপ্লিকেশন। কমপ্লিকেশন, জটিলতা। হায়োসোমাস রোগী কখনোই জটিলতা বা কমপ্লিকেশন পছন্দ করে না। কিসের কমপ্লিকেশন? ইতিমধ্যে সে একটা প্রবলেমে ভুগছিল, এটা সমাধান হতে হবে, কিন্তু নতুন আরেকটা প্রবলেম অ্যাড হয়ে গেল, এটা হওয়া যাবে না। মানে কমপ্লিকেশন বাড়ানো যাবে না। যখনই সে ফিল করবে যে এখানে কোনো প্রকার কমপ্লিকেশন আছে, তখনই সে সাথে সাথে রিঅ্যাক্ট করবে। ওই যে কমপ্লিকেশন ইকুয়াল টু রিস্ক, যখনই তার রিস্ক বেড়ে যাবে সে তো রিঅ্যাক্ট করবেই। সুতরাং একজন হায়োসোমাস পেশেন্টের চিন্তা হলো, একবার যদি মেডিসিন খাওয়া শুরু হয় তাহলে সেটা তো আর শেষ হয় না, একদম চলতেই থাকে। আর শুধু তাই না, কোনো একটা কারণে যদি অ্যালোপ্যাথি মেডিসিন শুরু করে দেয় তাহলে সে সমস্যা তো ভালোই হয় না, বরং নতুন কোনো সমস্যা দেখা দেওয়ার চান্স থাকে। ধরেন ব্যথার জন্য ব্যথার বড়ি খেলো, ব্যথার বড়ি খেলে কি হয়? গ্যাস, অটোমেটিক গ্যাস চলে আসে। আবার গ্যাস খেতে খেতে দেখা যাচ্ছে যে অস্টিওপোরোসিস হয়ে যাচ্ছে, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, আরেকটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তখন কি হয়? ডাক্তারের কাছে গেলে ডাক্তার আরেকটা ওষুধ যোগ করে দেয়, ভিটামিন ডি কমে যেতে থাকে, তখন আবার ভিটামিন কি জানো ডিরাইজ একটা দিয়ে দেয়। এইভাবে মেডিসিন যোগ করতে থাকে। মানে একটা মেডিসিন নিলে পরে গেলে দুটা মেডিসিন, তারপরে আবার একটা নতুন সমস্যা, তারপরে আরেকটা মেডিসিন।
আপনি যতবার মেডিসিনের কাছে যাবেন মেডিসিন ডাক্তার কিন্তু যোগ করতেই থাকে, মানে একটা থেকে দুটা হলো, দুটা থেকে তিনটা হলো, এভাবে যোগ করতেই থাকে। এই যেন একটা দুষ্টু চক্রের মতন চলতে থাকে। এভাবে ওষুধের শেষ বলে কিছু নাই। অ্যালোপ্যাথি প্রেসক্রিপশনে কি লেখা থাকে? কন্টিনিউ, চলবে। কতদিন চলবে এটা লেখা থাকে না, চলবে, এটা আজীবন হয়তো চলছে। সুতরাং এটা আরেকটা কারণ যে হায়াসোমাস পেশেন্ট ডাক্তারের কাছে যেতে পারে না, যেতে পছন্দ করে না। সে মনে করে যে এভাবে তার সমস্যা জীবনেও শেষ হবে না, এবং এরকমটা চলতে চলতে মানে এমন এক পর্যায়ে চলে আসবে যখন ডাক্তার বলবে যে এখন আর আমার কিছু করার নাই, আই এম সরি। এভাবে আপনাকে সারাটা জীবন এই সমস্যাগুলো নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। এই যে ডাক্তার বলে দিতে পারে, এই চিন্তাটা নিয়ে সে চিন্তিত, এটা নিয়ে সে অরিড। তবে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ অনুমান নির্ভর। এমনটা হতেও পারে, নাও পারে। 2 দিন ক্যালসিয়াম ট্যাবলেট খেলেও ব্যথা ভালো হয়ে যেতে পারে, পারে না? ক্যালসিয়াম ট্যাবলেট খেলে আপনার অ্যাসিডিটি নাও হতে পারে, কিন্তু এটা হলো তার অনুমান। সে ইতিমধ্যেই অনুমান করা শুরু করছে। হাইসোমাস অলরেডি অনুমান তার মাথার মধ্যে চলে আসছে যে অ্যালোপ্যাথি মেডিসিন নেওয়া শুরু হলে ভবিষ্যৎটা এরকম হবে। সবকিছু তো এরকম হয় না। কি খারাপ লাগছে? এরকম অভিজ্ঞতা আপনাদের আছে? কোন রোগী পেয়েছেন এরকম? কোন রোগীর কাছ থেকে এরকম কাহিনী শুনেছেন? কোন রোগী এসে আপনাকে এরকম বলেছে যে সে কেন ওষুধ খেতে চায় না, অ্যালোপ্যাথির কাছে কেন যেতে চায় না? আইডিয়া স্যার আছে? বেশ কিছু বেলেডোনা রোগীর কাছ থেকে শুনেছি এরকম। হ্যাঁ, এবার তো আর বেলেডোনা হবে না, এবার তো তার হায়াসোমাস হয়ে যাবে। ঠিক আছে, সে বলবে। আমরা কিন্তু অনেকেই শুনি, আমরা এই গল্পগুলা শুনতে চাই না তো, আমাদের তো সময় নাই। প্রচুর রুগী দেখি না, রুগীকে তো আমরা রুগী মনে করি না, জাস্ট আসবে ওষুধ লিখে দেবো হয়ে গেল, কিন্তু রুগীর কাছ থেকে গল্প শুনতে হয়। আমরা যদি রুগীর কাছ থেকে শুনি দেখবেন যে অনেক রুগী আপনাকে এরকম গল্প শোনাচ্ছে। অ্যালোপ্যাথরা কিন্তু এই কথা শুনবে না। অ্যালোপ্যাথির ডাক্তারের কাছে রুগী যে এই গল্প কখনোই করবে না। রুগী আপনাকে বলবে কেন কেন সে অ্যালোপ্যাথি মেডিসিন খেতে চায় না, কারণ সে আপনাকে বলবে। সে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে কেন যেতে চায় না সেটাও আপনাকে সে বলবে। এবং কেন সে হোমিওপ্যাথ পছন্দ করে, হোমিওপ্যাথি ওষুধ খেতে চায়, কেন সে আপনার কাছে আসতে পছন্দ করে, এই গল্প সে বলবে। তাহলে হায়াসোমাস রোগীরা ওষুধ নেওয়া পছন্দ করে না, কিন্তু যদি তাদের ওষুধ নিতে হয় তাহলে শুধুমাত্র হোমিওপ্যাথি নিতে চায়, কারণ হোমিওপ্যাথির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বা কোনো সাইড ইফেক্ট নাই। পক্ষান্তরে অ্যালোপ্যাথির সাইড ইফেক্ট আছে। এটা পেশেন্টের মাইন্ড সেটআপ, পেশেন্টের মনের মধ্যে সেট হয়ে থাকে। কিন্তু তারা কিভাবে আইডিয়াটা পেল, কোথায় পেল, এটা কিন্তু কেউ জানে না। এটা তার একটা নিজস্ব অনুমান, এটা একটা নিজস্ব চিন্তাধারা। অ্যালোপ্যাথি বইগুলোতে বলেন বা আমাদের কোনো বইয়ে কি কথাগুলো লেখা আছে? লেখা নাই, কিন্তু পেশেন্ট এই আইডিয়াটা নিয়ে নিয়েছে, তার মাথার মধ্যে একটা কল্পনাপ্রসূত জিনিস নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবং এটাই তার মনের মধ্যে একটা ভয় তৈরি করে যে অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়া যাবে না। ঠিক আছে, বেলেডোনা মনে করবে যে অ্যালোপ্যাথি তো খেতেই থাকতে হবে, আমার ফ্রিডম নষ্ট হয়ে যাবে, আমার এই সকাল বিকাল টাইম মেনটেন করে খাওয়া এক ঝামেলা, হ্যাঁ, লাইট ডিজায়ার। এই কারণে বেলেডোনা অ্যালোপ্যাথি হয়তো পছন্দ করবে না। কিন্তু হায়াসোমাসের মাথার মধ্যে যে আমি যে কথাগুলো বললাম, সাইড ইফেক্টের ভয়, একটা ওষুধ খেলে অ্যালোপ্যাথি, তখন কিছুদিন পর আরেকটা কমপ্লিকেশন তৈরি হবে, আরেকটা কমপ্লিকেশন থেকে আরেকটা কমপ্লিকেশন হবে, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার আরেকটা ওষুধ লিখে দেবে, আবার ওটা খেয়ে আরেকটা প্রবলেম হবে। এই যে চক্র চলতে থাকবে, এই আইডিয়া গুলা হায়াসোমাসের মধ্যে ক্লিয়ারলি ঢুকে যায়, মাথার মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, তার মনের মধ্যে ভয় তৈরি হয়ে যায় যে অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়া যাবে না। ঠিক আছে, আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? সিয়াম, ক্লিয়ার হলো? জি স্যার। এগুলা কিন্তু পেশেন্টের আইডিয়া, এটা কিন্তু আমার আইডিয়া না। আমি আপনাদেরকে বলছি মানে এগুলাই হয় তা নয়। ওই হায়াসোমাস পেশেন্টের সাথে গল্প করলে আপনি দেখবেন যে এই আইডিয়া গুলো তার মাথার মধ্যে ভরে থাকে। তো
আমরা যা করি তা হলো পেশেন্টের ভিতর থেকে তার মাথার মধ্যে কি আইডিয়া খুঁজে বেড়াচ্ছে সেগুলাকে আমরা খুঁজে খুঁজে নিয়ে আমরা পুরো সিচুয়েশনকে কি করি, ইন্টারপ্রেট করি রুব্রিক্সে কনভার্ট করি, তাই না? রোগীর বক্তব্যকে আমরা ইন্টারপ্রেট করি যেরকম ধরেন যে ইন্টারপ্রেট করা মানে কি, দোভাষী যে কাজ করে, আপনি বাংলায় বলতেছেন, দোভাষী জাপানি বন্ধুর সাথে আপনার ভাষায় তার ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছে, তাই না? ওয়ার্ড গুলো তো একই থাকতেছে না, জাপানি ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। ঠিক সেরকমই আমরা সিচুয়েশনটা বুঝতেছি, সিচুয়েশনটাকে আমরা ইন্টারপ্রেট করে রুব্রিক্সে কনভার্ট করে দিচ্ছি। তো এই বিষয়টা হায়াসোমাস পেশেন্টের মধ্যে খুবই কমন। সারা বিশ্বে যত হায়াসোমাস পেশেন্ট আছে একটা বড় পার্সেন্টেজ পেশেন্টের মধ্যে আপনি যদি খুঁজতে যান দেখবেন তার মাথার মধ্যে এই আইডিয়া একদম ঢুকে আছে। এই জন্য আমি এত বিস্তারিত করে বললাম। এখন প্রশ্ন হলো এই ভাবনা বা আইডিয়ার জন্য সঠিক রুব্রিক কি হবে? কি হবে বলেন? ডিলিউশন সলভিং স্যার। অবজেক্টিভ রিজনেবল অবজেক্টিভ রিজনেবল না, এটা অবজেক্টিভ রিজনেবল না, মানে ডিলিউশন সলভিং হতে পারে বা হবে না। সোল্ড এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন হতে পারে। না, অ্যান্টিসিপেশনও না। আচ্ছা আমি বলে দিই, এটা এটা সিনথেসিসে আছে, কি নামে, সরি মনে করতে হচ্ছে, কমপ্লিট আছে, হ্যাঁ, কমপ্লেনিং ইমাজিনারি ইনজুরি অফ, কিন্তু খুব স্পেসিফিক ভাবে সেগাল এই রুব্রিক্সটা দিয়ে গেছেন এবং এটা কম্পারেটিভ ম্যাট্রিমেটিকা অফ মাইন্ডের মধ্যে আপনারা পাবেন। কমপ্লেনিং সাপোজ ইনজুরি অফ একটা মেডিসিন হায়াসোমাস, ঠিক আছে? কমপ্লেনিং সাপোজ ইনজুরি অফ, কমপ্লেনিং সাপোজ ইনজুরি অফ। সাপোজ মানে কি? সাপোজ মানে হচ্ছে যা, হ্যাঁ শ্যাম স্যার কেন্টের রেপার্টরিতে আছে। কেন্টে আছে না? হ্যাঁ ইয়েতে আছে, পারফেক্ট ম্যাথমেটিকা অফ মাইন্ডে আছে। কেন্টে থাকলে তো আর কোনো কথাই নাই, এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে, একটাই হায়াসোমাস, হ্যাঁ। তো এটা একটু বুঝি, সেটা হলো সাপোজ মানে কি? সাপোজ মানে ধরো, তাই না? আমরা বলি না সাপোজ, মনে করি। আমরা ছোটবেলায় কি কবিতা পড়েছিলাম, মনে করি মাকে নিয়ে যাচ্ছি, কবিতাটা ভুলে গেলাম, যে কার মনে আছে? মনে করো মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। হ্যাঁ মনে করো বীরপুরুষ, হ্যাঁ বীরপুরুষ। বীরপুরুষ, মনে করো মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তাই না? মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, এটা হলো সাপোজ, মনে করো, হ্যাঁ, মানে যেটা উপস্থিত নেই। রোগীরা এমন কিছু সম্পর্কে অনুমান করা শুরু করে যা আসলে বাস্তবে না, যা ঘটতে পারে না, যা সত্য হতে পারে না। কখনো কখনো আমি পেশেন্টকে একদম ডাইরেক্ট বলি যে আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। যখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ শুরু করেছেন ওটা খান, আমার চেম্বারে অনেকে আমার স্টুডেন্টরা জানে, আমি বললাম খাচ্ছেন ওটা খান, অসুবিধা কোথায়, কন্টিনিউ করেন, আপনার কিছু ওষুধ খেলে তো কোনো ক্ষতি নাই, আপনি ভালো থাকবেন, খান না কেন? রুগীকে বলি, হ্যাঁ, আপনারাও বলবেন। আপনি কেন আগে থেকে ভেবে নিচ্ছেন? আপনি কেন আগে থেকে স্পেকুলেট করছেন, অনুমান করছেন? কিন্তু এই বিষয়টা হায়াসোমাস পেশেন্টের মধ্যে খুবই প্রিডমিনেন্ট। হায়াসোমাস পেশেন্ট এর সম্পর্কে আগে থেকেই অনুমান করে রাখে। রুব্রিক্সে কি আছে? কমপ্লেনিং সাপোজড ইনজুরি, সাপোজ। কিন্তু ডাক্তার সাহেব, সাপোজ আমি যদি মেডিসিন খাওয়া শুরু করি, ধরেন আমি মেডিসিন খাওয়া শুরু করলাম, আমি মেডিসিন নেওয়া শুরু করলাম, মনে করেন যদি কিছু ঘটে, সাপোজ মনে করেন যদি কিছু ঘটে, তাহলে কে দায়ী থাকবে? আপনি কি রেসপন্সিবিলিটি নেবেন? আপনি যে আমাকে ওষুধটা খেতে বলছেন, এই যে ডাক্তার ক্যালসিয়ামের ওষুধ বড়ি খেতে বলছে কোমরের ব্যথার জন্য, এটা খায়ে
আমার যদি অন্য কিছু হয়ে যায়, আমার যদি অ্যাসিডিটির প্রবলেম শুরু হয়ে যায়, ওটা যদি ভালো না হয়, আমার যদি কনস্টিপেশন শুরু হয়ে যায়, অন্য কিছু যদি হয়ে যায়, তাহলে কি আপনি দায়িত্ব নেবেন? আপনি কি রেসপন্সিবিলিটি নেবেন? এইটাই হলো সাপোজ। যদি কিছু ঘটে যায়, আরে খারে বাবা, হচ্ছে কি হবে না, সবারই কি হয় নাকি? কিন্তু সে খাবে না। তো এরকম পেশেন্টের ক্ষেত্রে আপনি বা আমি যেই হোক খুব নিউট্রাল থাকবেন। এই এলোপ্যাথি নিয়ে যারা ইয়ে করে খুব নিউট্রাল দৃষ্টিভঙ্গিতে, আগে অবজেক্টিভ রিজনে বলে যাবেন না। আমরা তো হোমিওপ্যাথ, আমরা মনে করবো যে এলোপ্যাথি আমাদের শত্রু, ওইটা ইয়ে। কিন্তু আপনি রোগীর ক্ষেত্রে আপনার মতামত নিয়ে ইয়ে করলে হবে না। রুগীকে আপনি বলেন এলোপ্যাথি গেলে কি ক্ষতি হবে, আপনি এলোপ্যাথি ওষুধ খেতে পারেন, খান, ওটা খান, ডায়াবেটিস হয়েছে খান ওষুধ, অসুবিধা কি? দেন ডায়াবেটিস, তারপরে হাই প্রেশারের অনেক পেশেন্টকে আপনি হাইসোমাস দিতে পারবেন, খালি ভাবনাটা বুঝেন। তো আপনি বলেন এলোপ্যাথি ওষুধ খান, এটা মডার্ন সায়েন্স, মডার্ন প্যাথি, ওরা তো ভালোভাবে ওয়েল ভাবে প্রুভ করে রিসার্চ করে তারা বাহির করেছে। আপনি যেমনটা ভাবছেন সেরকম ক্ষতি আপনার হবে না। এবার যদি হাইসোমাস পেশেন্ট হয় তাহলে ওই রুগী বলবেন, কিন্তু ডাক্তার সাহেব সাপোজ এটা যদি আমার ক্ষতি করে, তখন কি আপনি এর দায়িত্ব নেবেন, রেসপন্সিবিলিটি নেবেন? এইরকম ওয়ার্ড, এইরকম ভাবনা আপনি হাইসোমাসের মুখ থেকে শুনতে পাবেন। এটা শুধুমাত্র আপনি পেশেন্ট বলে না, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার আশেপাশের পরিবার পরিজন, অনেক সদস্যের মধ্যে এটা পাবেন, অনেকের মধ্যে পাবেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে। মনে করেন আমি আমার পরিবারকে, এবার আমি আরেকটু ভালো করে বুঝাই, আরেকটু ডিপ সেন্সে বুঝাই। মনে করেন আমি আমার পরিবারের কাউকে কিছু খেতে দিতে চাই, কিছু খাওয়াবো, অথবা ধরেন আমি কিছু কুক করলাম, রান্না করলাম, করেছি, করে খেতে দিছি। এখন আমি অনুমান করছি, স্পেকুলেট করছি, আরে বাপরে, খাবারটা না খেয়ে ভালো হয়েছে, সেটা আমি ভুল করে ঝাল দিয়ে দিয়েছি, খাবারটা আমি খাইনি, ভালোই হয়েছে, ওরা খাইছে খাগা, আমি তো খাইনি। অথবা কোথাও যাওয়ার কথা ছিল, খুব ভালো হয়েছে, আমি জায়গায় যাইনি, খুব ভালো হয়েছে, আমি তার হাতে হা মিলাইনি। এই লাইনগুলো খুব ক্লিয়ার। অনেক সময় রুগীরা এসে এইভাবে বলে, এটা আমার খুব ভালো ডিসিশন ছিল ডাক্তার সাহেব, বন্ধুদের সাথে আমি কক্সবাজার যাইনি, খুব ভালো হয়েছে, ইট ওয়াজ গুড, আমি তার কথা শুনিনি, আমার ভাইয়ের কথা আমি শুনিনি, আমার ভাইয়ের কথা না শুনে আমি, খুব ভালো হয়েছে, ভাগ্যিস আমি অমুক জায়গায় ভর্তি হইনি, আল্লাহ রে, আমার ওই রেস্টুরেন্টে আজকে বন্ধুদের সাথে যাওয়ার কথা ছিল, ভাগ্যিস আমি ওখানে যে খাবার খাইনি, নাতে তো আমি ভুগতাম। এই লাইনগুলা আপনারা অনেক শুনেছেন, অথবা নিজেরাও হয়তো বলে ফেলেছেন। এই লাইনগুলা হচ্ছে কমপ্লেনিং সাপোজ ইনজুরি। সাপোজ ইনজুরি যা বাস্তবে হয়নি, ভাগ্যিস আমি ওই হোটেলে যাইনি, না যায় আমার ভালোই হয়েছে, না খায় আমার ইয়ে হয়েছে, এই জিনিসগুলো আপনারা পাবেন। হ্যাঁ, এই এই কথাগুলাতে আপনারা এই রুব্রিক্সটা নিতে পারবেন। তাহলে পেশেন্ট কি করে? পেশেন্ট কি করে? একজন পেশেন্ট নিজে থেকে কিছু আইডিয়া তৈরি করে। হ্যাঁ, এটা কোনো তথ্য ছাড়াই, কোনো জ্ঞান ছাড়াই, কোনো নলেজ ছাড়াই, কোনো স্টাডি ছাড়াই। কিছু রোগী তো মেডিসিন সম্পর্কে কথা বলে, তার অসুস্থতা নিয়ে কথা বলে, তার সিকনেস নিয়ে কথা বলা শুরু করে, কোনো আইডিয়া নাই, বলে যাচ্ছে। কিন্তু কিভাবে? কখনো কখনো আমি পেশেন্টকে বলি যে আপনি এত কিছু জানলেন কোত্থেকে? হ্যাঁ, রুগী বলে যে হ্যাঁ ডাক্তার সাহেব, আমি তো জানি, আমার এই মেডিসিন সম্পর্কে আইডিয়া আছে, আমার এই অসুখ সম্পর্কে। তখন আপনি বলেন তাকে, আপনি এত কিছু জানলেন কি করে? আপনি তো মেডিকেল পারসন না, আপনি তো হেলথ ওয়ার্কার না, আপনি কি করে জানেন? আপনি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডও না, আপনি তো পড়ালেখাই জানেন না, জানলেন কি করে? তো কখনো কখনো এটা খুব স্বাভাবিক, রোগীর মনের মধ্যে একটা সার্টেন ইমেজ তৈরি হয়, ঠিক আছে, যা তারা বাহির থেকে সামান্য তথ্য নিয়ে, অল্প একটু শুনছে, হ্যাঁ সামান্য একটু তথ্য নিয়েছে যে জন্ডিস মানে বাস, এটাকে এমন ফুলায় ফাপায় মনে করেন যে
ছোট্ট একটা বীজ পাইছে, মানে তথ্য, আইডিয়া, ওইটাকে সে একদম পুরা গাছ বানাই ফেলছে। বুঝতে পারছেন? তো এই রুব্রিক্স দিয়ে আমরা হায়াসোমাস পার্সোনালিটিকে খুব সহজেই বুঝতে পারি। ডক্টর কেন বলেছেন, তার মানে তো বুঝতেই হবে সেই লেভেলের জিনিস। এই একটা রুব্রিক্স দিয়েই হায়াসোমাসের পার্সোনালিটি বোঝা যায়। তো তারা অনুমান করে যে যদি তারা জীবনে কিছু করে থাকতো তাহলে তাদের জীবন এই হয়ে যেত, ওই হয়ে যেত। হ্যাঁ, এবং তারা খুব কনফিডেন্ট বলে, ডাক্তার সাহেব আপনি জানেন এটা খুব ভালো হয়েছে যে আমি শুরুতে মেডিসিন খাইনি। হ্যাঁ, এটা খুব ভালো ছিল যে আমি ওনার কাছে যে ওষুধ নিইনি বা আপনার কাছে ওষুধ নিইনি। আপনি জানেন যে আমি শুরুতে আমার মা আমাকে একদম ওষুধ খাওয়াই দিয়েছিল, একদম ছিঁড়ে নিয়ে এসে মুখের মধ্যে ঢোকাই দিয়েছিল। ভাগ্যিস আমি মায়ের ওষুধ খাইনি, মায়ের তাহলে তো আমি সমস্যায় পড়তাম। সে তো খাইনি, সমস্যা হতো কি হতো না সে তো জানেই না, কিন্তু অথচ না খুব ভালো হয়েছে, মা আমাকে ওষুধ দিয়েছে কোত্থেকে না কোত্থেকে নিয়ে এসে, আমি খাইনি, খুব ভালো হয়েছে। এটা হচ্ছে শুধুমাত্র তার আইডিয়া। এটা সত্য হতে পারে, নাও পারে, কিন্তু তার মতে সে একটা ভালো কাজ করেছে যে না অ্যালোপ্যাথি ওষুধ খাইনি, জ্বর হয়েছে ওষুধ খাইনি।